মরুভূমি আর পাহাড় দেখতে ড্যানের খুব ভালো লাগে। কিছু দূর পর্যন্ত একজন পথিক ওদের সাথে সাথে চলল, কখনো আগে আবার কখনো পাশাপাশি। মনে হচ্ছে এতে বেশ মজা পাচ্ছে লোকটা। বাতাস বেশ ঠান্ডা, ধুলো উড়ছে ওদের পিছনে, একটা হালকা গন্ধ বাতাসে ভাসছে। চামড়া ঘোরা আর রং করা পুরানো কাঠের উপর রোদ পড়বার গন্ধ। একটা কোয়েল উড়ল, একটা শকুন চক্কর কাটছে আকাশে। পাশের পাথরগুলো পরিষ্কার দেখা যাচ্ছে এখন। পথটা হঠাৎ একটা বড় গর্তের মধ্যে ঢুকলো। দুপাশে ঘন গাছ আর পাথর। এসো এবার ছিট বদল করি, বলল ডিলান। জানালার ধারে এসে বসলো সে। স্টেজটা হঠাৎ লাফিয়ে উঠল। ড্রাইভারের চিৎকার শোনা যাচ্ছে, হাইয়া হাইয়া। ঠিক এই সময় মাথার উপরে পাহাড় থেকে একটা গুলির আওয়াজ হলো। স্টেজের মেঝেতে উবু হয়ে বসে ড্যান কিছুই দেখতে পাচ্ছে না। কেবল পাথরের উপর দিয়ে চাকার ঘরঘর শব্দ আসছে ওর কানে। হঠাৎ জ্যাক গুলি ছুড়ল, আবার, তারপর আরও একটা। ডিলান এখনো গুলি করছে না, মাইনারও গুলি করেনি। ব্যবসায়ী তার পিস্তল বের করেছে, আর একটা গুলির শব্দ হলো। ডিলানের মাথার একটু উপরে স্টেজ কোষ ফুটো করে গুলিটা বেরিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে পাথরে বেঁধে হঠাৎ লাফিয়ে শূন্যে উঠে গেল স্টেজ কোষটা। পড়ার চাপে একটা চাকা ভেঙে চৌচির হয়ে গেল। আর একটু সামনে এগিয়ে গাড়িটা ধীরগতিতে কাত হয়ে পড়ল। কি করে এটা সম্ভব হলো জানে না ড্যান, কিন্তু দেখলো বাইরে বেরিয়ে পড়েছে ডিলান। কোনো মতে ছেঁচড়ে দরজা গলে বেরিয়ে পড়ল সেও। দেখলো গুলি করলো ডিলান। ওদের দিকে ছুটে আসতে আসতে একটা ইন্ডিয়ান ঘোড়ার পিঠ থেকে ছিটকে পড়ল। পরে কিছুটা গড়িয়ে গেল লোকটা। তারপর অপ্রত্যাশিতভাবে উঠে দাঁড়ালো। ডিলান আবার গুলি করলো তাকে। স্টেজের ভিতর থেকে তাড়াহুড়ো করে বাকি সবাই বেরিয়ে আসছে। ডিলান এগিয়ে এসে ড্যানকে ঠেলে পাথরের ভিতর শুইয়ে দিল। এখান থেকে নড়ো না, কঠিন স্বরে আদেশ দিল সে। স্টেজ থেকে 12 গজ দূরে মাটিতে পড়ে আছে এলমো। ওর দেহটা একেবারে স্থির হয়ে রয়েছে। রড হিগিন আর তার মা উল্টানো স্টেজের তলার সাথে সেটে উবু হয়ে বসে আছে। ছেলেটার চোখ দুটো চকচক করছে। ভয়ের লেশ মাত্র নেই ওর কঠিন চোখে। সবচেয়ে রয়েছে কেবল কৌতূহল আর আগ্রহ। নিজেকে কেমন দেখাচ্ছে জানতে ড্যানের খুব ইচ্ছে করছে। মাথা ঘুরিয়ে কে কোথায় আছে দেখে নিল ড্যান। চট করে একটা ভালো জায়গা বেছে নিয়ে এক হাঁটুর উপর ভর দিয়ে গুলি করবার একটা ভালো সুযোগের অপেক্ষায় আছে সে। গাড়িটা উল্টে যাওয়ার সময় লাফিয়ে পড়েছিল হোমার। সে এখন 20 গজ দূরে, ওদের চেয়ে কিছুটা উপরে পাথরের ভিতর রয়েছে। মাইনার লোকটা ড্যানের কাছে উপুর হয়ে শুয়ে আছে। একটা হাত একটু আলগা করে রেখেছে সে। ওর কোটের হাতার একটা জায়গা ধীরে ধীরে লাল হয়ে উঠছে, কিন্তু তবু গুলি করবার জন্য রাইফেল বাগিয়ে আছে লোকটা। ব্যবসায়ী ভদ্রলোক ক্রল করে স্টেজের পেছনে গিয়ে গাড়ির ছাদ থেকে ওর লম্বা বাক্সগুলোর একটা নামানোর চেষ্টা করছে। ড্যানের দিকে ফিরে সে ডাকলো, এই ছেলে, একটু সাহায্য করতে পারবে? হামাগুড়ি দিয়ে এদিকে এসো। ওর কাছে সরে গেল ড্যান। শুয়ে শুয়ে ক্রল করে অ্যাপাচিদের গুলি থেকে নিজেকে আড়াল রেখে বাক্সের অন্য মাথার বাঁধন খুলে ফেলল সে। বাক্সটা ঠেলে মোটা লোকটার দিকে এগিয়ে দিতেই
সেটাকে মাটিতে আছড়ে ফেলল সে। একটা পাথর দিয়ে বাড়ি মেরে বাক্সটা খুলবার চেষ্টা করছে। মাটির সাথে মিশে শুয়ে আছে ড্যান। ইন্ডিয়ানরা বেশ কিছুটা কাছে এগিয়ে এসেছে। বারুদার ধুলোর গন্ধ ওর নাকে আসছে। বাক্স ভাঙবার আওয়াজ এলো ওর পিছন থেকে। ভাঙা বাক্স থেকে 12টা রাইফেল বের হলো। অন্য আরেকটা বাক্স থেকে গুলি বের করলো সে। এসো, গুলি ভরতে সাহায্য করো। ড্যানকে আবার ডাকলো লোকটা। ওর কাছে সরে গেল সে। রডও সাহায্য করতে এগিয়ে এসেছে। যত তাড়াতাড়ি সম্ভব গুলি ভরেই রাইফেলগুলো ডিলান, জ্যাক আর মাইনারকে এগিয়ে দিচ্ছে ওরা। একটা রাইফেল নিজের কাছে রাখলো ড্যান। রডও একটা তার জন্য রেখেছে। ইন্ডিয়ানদের পরবর্তী আক্রমণের অপেক্ষায় ছেলে দুটো উত্তেজনায় টানটান হয়ে আছে। ম্যাডাম, রডের মায়ের উদ্দেশ্যে বলল ব্যবসায়ী, আমাদের জন্যে এই রাইফেলগুলো লোড করে দিলে ওই লাল চামড়ার লোকগুলোকে ভালো একটা শিক্ষা দিতে পারি। হঠাৎ জ্যাক গুলি ছুটতে শুরু করলো। ওর রাইফেলের পাশে আরো দুটো গুলি ভরা রাইফেল রাখা আছে। ক্ষমতা দেখানোই আসলে ওর প্রধান উদ্দেশ্য। অ্যাপাচিদের বুঝিয়ে দেয়া ভুল জায়গায় হাত দিয়েছে ওরা। একজন ইন্ডিয়ানকে দেখতে পেল জ্যাক। খুব তাড়াতাড়ি লিভার টেনে পরপর 6টা গুলি করলো। তারপর বাকি গুলিগুলো শেষ করে আর একটা রাইফেল তুলে নিল। দ্বিতীয় রাইফেল দিয়েও একই কাজ করলো। হঠাৎ 3জন ইন্ডিয়ানকে একসাথে এগিয়ে আসতে দেখা গেল। অত্যন্ত সহজ অনায়াস ভঙ্গিতে গুলি করে ব্যবসায়ী লোকটা ওদের দুজনকে ফেলে দিল। তৃতীয় জনের গায়ে গুলির ঘষা লাগলো। তারপর ইচ্ছা করেই একটা পাথর তুলে আকাশে ছুঁড়ে দিয়ে গুলি করে সেটাকে ছিন্ন ভিন্ন করলো। একটা টুকরো মাটি ছোঁয়ার আগেই আবার গুলি করে ভাঙল। শব্দ করে হেসে উঠল ডিলান। একটা খালি বোতল আকাশে ছুঁড়ে দিয়ে প্রথম গুলিতে ওটাকে ভেঙে দ্বিতীয় গুলিতে বোতলের গলা উড়িয়ে দিল সে। মোটা লোকটা বোতলের একটা টুকরোয় গুলি লাগালো। ওদিক থেকে হোমার চিৎকার করে উঠল, কি করছো তোমরা? খেলা দেখাচ্ছ নাকি? হয়তো কোনো ইন্ডিয়ান বুঝতে পারবে। এই আশায় ডিলান চেঁচিয়ে বলল, আমাদের কাছে 40টা রাইফেল আর 2000 রাউন্ড গুলি আছে, চিন্তা নেই, তাই একটু মজা করছি। এরপর স্প্যানিশেও সে একই কথার পুনরাবৃত্তি করল। একজন ইন্ডিয়ান ওদের দৃষ্টির মধ্যেই মাটিতে পড়েছিল। হঠাৎ লোকটা উঠে দাঁড়িয়ে পাথরের আড়ালে চলে যাওয়ার জন্য ঝাঁপ দিল। গুলি করল ড্যান। সে বুঝতে পারল না গুলিটা লেগেছে কিনা, কারণ একই সাথে 4টা রাইফেল গর্জে উঠেছিল। আকাশের দিকে হাত ছুড়ে দিয়ে ইন্ডিয়ানটা ঢালের উপর পড়ল। 2 পাক গড়িয়ে হাত পা ছড়িয়ে চিত হয়ে পড়ে থাকলো সে। ডিলানের দিকে ঘুরল ড্যান। পানি খাবো, বলল সে। ওর দিকে চেয়ে কিছু একটা জবাব দিতে যাচ্ছিল ডিলান, কিন্তু তার আগেই জ্যাক বলে উঠল, পানির কথা ভুলে যাও খোকা, ওই একটা জিনিসই আমাদের কাছে নেই। 4 সূর্যটা মাথার উপর উঠছে। আকাশে যা 2-1 টুকরো মেঘ ছিল তাও সরে গেছে। ক্যানিয়নের ভিতর গরম অসহ্য হয়ে উঠেছে। পাথরের ফাঁকে আর কোনো অ্যাপাচিকে দেখা যাচ্ছে না। 5টা ঘোড়া মাথা নিচু করে গাড়ির কাছে দাঁড়িয়ে রয়েছে। গুলিতে একটা মারা পড়েছে। চেন দিয়ে গাড়ির সাথে বাঁধা আছে বলে ওরা নড়তেও পারছে না। ওই ঘোড়াগুলো অ্যাপাচিদের দরকার, এজন্যই ঘোড়াগুলোকে মারবার কোনো চেষ্টা করেনি। স্টেজের লোকগুলোর গুলি ছুড়বার নমুনা দেখে আর আক্রমণ করবারও চেষ্টা করেনি।
কিন্তু অ্যাপাচিরা জানে ওদের পানির অভাব হবে। প্রথম কয়েকটা গুলিতেই ওরা স্টেজের পিছন দিকে ঝুলানো পানির থলে ফুটো করে দিয়েছে। এখন ওদের ধৈর্য ধরে অপেক্ষা করলেই কাজ হবে। অ্যাপাচিদের শকুনের মতোই অসীম ধৈর্য। এলমো মারা গেছে। জানা গেল মাইনার লোকটার নাম টেরি। 2টো গুলি খেয়েছে সে। রাইফেলে গুলি ভরে সেটা ড্যান ওর পাশে রাখলো। চমৎকার ছেলে, বলল টেরি। তারপর ডিলানের দিকে চেয়ে জিজ্ঞেস করলো, তুমি ইন্ডিয়ানদের মতো নিঃশব্দে লুকিয়ে চলাফেরা করতে পারো ন্যাশ? কেন? ওদিকে পানি আছে। উত্তর দিকে দেখালো টেরি। ওখানে ঝর্ণা, কিন্তু পাথরের ভিতর একটা ছোট্ট পুকুরও আছে। ওসব চেষ্টা করতে যেও না, জোরের সাথে নিষেধ করলো জ্যাক। পারবে না। অন্ধকার হলেই ওরা জাল আরও গুটিয়ে আনবে। তুমি কোনো সুযোগই পাবে না। খুব ধীরে একে একে 2টো ঘন্টা পেরিয়ে গেল। একটাই গুলির শব্দ হলো, সেটাও অ্যাপাচিদের পক্ষ থেকে। হোমারের দিক থেকে কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। ওদের ওখান থেকে হোমারকে দেখা যাচ্ছে না। বেঁচে আছে না মরে গেছে জানবার কোনো উপায় নেই। দিনটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে আসছে। পাথরের ছায়াগুলো দেয়াল ছেড়ে আরো লম্বা হচ্ছে। মাটিতে শুয়ে ড্যান নিজের বুকের ভিতর হাতুড়ি পেটার শব্দ শুনছে। তারা কি অ্যাপাচিদের হাত থেকে বেঁচে ফিরতে পারবে? যত গল্প শুনেছে সেগুলো মনে করতে চেষ্টা করল সে। অ্যাপাচিদের হাত থেকে খুব কম লোকই বেঁচেছে। মুষ্টিমেয় কিছু লোক কেবল রক্ষা পেয়েছে। মুখের ভিতরটা শুকিয়ে খটখট করছে, ফলে ঢোক গিলতে পারছে না ড্যান। মাটি থেকে তুলে একটা মসৃণ নুড়ি ওর দিকে বাড়িয়ে দিল ডিলান। এটা মুখের ভিতরে রাখো, পিপাসা কম লাগবে। নুড়িটাকে মুখের ভিতর ঠান্ডা বলেই মনে হলো। লালা বেরোতে শুরু করলো মুখে। সত্যি অনেক ভালো বোধ হচ্ছে এখন। একটা তারা উঠল আকাশে। রাতের বাতাস কনকনে ঠান্ডা হয়ে উঠছে। ম্যাডাম, কোনো খাবার এনেছিলে সাথে? মহিলাকে প্রশ্ন করল ডিলান। হ্যাঁ, কিছু রুটি, কফি আর শুকনো মাংস। গাড়ির পিছনে আমার মালপত্রের সাথেও কিছু খাবার আছে, বলে উঠল মাইনার টেরি। সহজেই বের করা যাবে, কিন্তু পানি ছাড়া খাবারে কি উপকার হবে? স্টেশনের ঠান্ডা পানির কথা ড্যানের মনে পড়ল। তাড়াতাড়ি ওই কথা ভুলে অন্য কিছু ভাববার চেষ্টা করল সে। মায়ের কথা মনে করবার চেষ্টা করে সেই শেষ রাতে তার কর্কশ কণ্ঠ ছাড়া আর কিছুই মনে আসলো না। আরও তারা উঠেছে আকাশে। তারাগুলোকে খোলা মাঠে বহুদূরের ক্যাম্প ফায়ারের মতো দেখাচ্ছে। মনে হচ্ছে যেন অগণিত সৈন্য আকাশে তাঁবু গেড়েছে। হাঁটু মুড়ে বসেছে ডিলান। চিন্তা করো না ড্যান, এর চেয়েও কঠিন পরিস্থিতিতে আমি পড়েছি। যাক, রাতের বেলায় আর আমাদের আক্রমণ করবে না ওরা। হঠাৎ ড্যান বলে উঠল, আমি হয়তো ক্রল করে পানির কাছে যেতে পারবো। ওর দিকে চাইল ডিলান। কেউ উৎসাহ দিলে সে চেষ্টা তুমি করবে, তাই না? হ্যাঁ স্যার। করো না, কাজটা খুবই বিপজ্জনক। একজন ইন্ডিয়ানের পক্ষেও সেটা কঠিন কাজ হবে। আমি ছোটখাটো মানুষ, কেউ খেয়াল করবে না আমাকে। ফিঙ্গালদের বাসায় থাকার সময় কাউবয় আর ইন্ডিয়ান খেলতাম আমরা। ক্রল আর লুকানোয় কেউ আমার সাথে পারত না। চুপচাপ বসে থাকো।
কিন্তু আমাদের পানি দরকার স্যার। জানি ওখানে ইন্ডিয়ানরা আছে। একটা ছোট ছেলেকে আশা করবে না ওরা। না, কঠিন স্বরে বলল ডিলান। এরপর ঘুমালো ড্যান। ওর যখন ঘুম ভাঙল তখন খুব ঠান্ডা পড়েছে। জ্যাকেটের কলার উঠিয়ে বালুর ভিতর আরো সেধিয়ে যেতে চেষ্টা করল সে। অনেকক্ষণ জেগে শুয়ে শুয়ে সে ভাববার চেষ্টা করল টেরি কোথায় পানি আছে বলেছিল। এই এলাকাটা খুবই ভাঙাচোরা আর এবড়ো খেবড়ো। একজন বড় মানুষের পক্ষে সম্ভব না হলেও একটা ছোট ছেলে অনায়াসে লুকিয়ে থাকতে পারবে। এই রাতটা কোনোদিনও ভুলবে না সে। তারাগুলো অনেক উজ্জ্বল আর কাছে দেখাচ্ছে। একটা টানা হ্যাঁচড়া আর নড়াচড়ার শব্দ হচ্ছে। কান পাতল ড্যান। কাছেই কেউ একজন হাঁপাচ্ছে। জ্যাকের গলা শুনতে পেল সে। পাশে লেগেছে, মারাত্মক কিছু না। ওকে শেষ করেছ? হ্যাঁ। শক্ত লোক ছিল বেটা, ছুরি মেরে দিল। হাত মুচড়ে ছুরিটা ফেলে দিয়ে গলা টিপে ধরেছিলাম। তারপর পাথরের সাথে মাথা ঠুকে মগজ বের করে দিয়েছি। ঘোড়াগুলোর কি খবর? এখন পর্যন্ত ভালোই আছে, তবে ওদেরও পানি দরকার। শেষ পর্যন্ত ঘুমিয়ে পড়েছিল ড্যান। একটা গুলির শব্দে ঘুম ভাঙল ওর। দেখল নতুন রাইফেল হাতে ডিলান একটা পাথরের আড়ালে বসে আছে। ব্যবসায়ী জুড আরেকটা রাইফেল লোড করছে। ভেবেছিলাম আমাদের গুলির বহর দেখে ওরা হয়তো ভয় পাবে, বলল সে। অ্যাপাচিদের মনে ভয় ডর বলে কিছু নেই। ভাবের উপর চলে। ওদের চিপকে দেখা যায় কিনা লক্ষ্য রেখো। চুরুটের নিভে যাওয়া অংশে আবার আগুন ধরালো ডিলান। চিপ? হ্যাঁ, ওদের চিপকে যদি মেরে ফেলা যায় তবে আরেকজন চিপ বেছে না নেওয়া পর্যন্ত ওরা আর কিছু করবে না। হয়তো চলেও যেতে পারে। কোনো আক্রমণ হলো না। ইন্ডিয়ানদেরও কারো দেখা পাওয়া গেল না। অস্থির হয়ে উঠছে ড্যান। ওর মনে হচ্ছে অ্যাপাচিরা হয়তো চলে গেছে। মুখ শুকিয়ে গেছে। গায়ের চামড়া গরম হয়ে উঠেছে। তবু সব মুখ বুজে সহ্য করছে। অন্যদেরও নিশ্চয় খারাপ লাগছে। ওরা যখন নালিশ জানাচ্ছে না তখন সে কিছুতেই অসন্তোষ প্রকাশ করে নিজেকে ছোট করবে না। অপেক্ষা করছে ওরা। পালা করে ঘুমাচ্ছে। দুপুরের দিকে ঠেলা দিয়ে জ্যাককে জাগিয়ে দিল ডিলান। আসছে। কই? অনেকক্ষণ থেকেই পাথরের ফাঁকে ফাঁকে নিচে নেমে অনেক কাছে চলে এসেছে। মনে হয় হঠাৎ সবাই একসাথে ছুটে এসে আক্রমণ করতে চাচ্ছে। কষ্ট করে উঠে বসলো টেরি। ওর মুখটা রক্তশূন্য দেখাচ্ছে। অনেক রক্ত হারিয়েছে বেচারা। পানি না থাকায় ওর অবস্থা আরো খারাপ হয়েছে। ড্যানের দিকে ফিরল ডিলান। তুমি আর রড এবার খুব সাবধান থাকো। সবাইকে একেবারেই শেষ করার মতলবে আছে ওরা। মাত্র 30 গজ দূরে হঠাৎ পাথরের আড়াল থেকে বেরিয়ে এলো ইন্ডিয়ানদের দল। মনে হলো যেন পাথরের ভিতর থেকেই গজিয়ে উঠল। একসাথে গুলি ছুঁড়ে ছুটে এলো ওরা। এদিকের সবগুলো রাইফেলে গুলি ভরাই ছিল। অ্যাপাচিদের উপর এক পলসা গুলি বৃষ্টি হলো। যত তাড়াতাড়ি লিভার টানা সম্ভব গুলি করে চলেছে সবাই। ড্যান বুঝতে পারছে অ্যাপাচিদের ঠেকাতে না পারলে ওদের মৃত্যু অবধারিত। গুলি ছুঁড়ে রাইফেলটা খালি করে ফেলল সে। 3 জন ইন্ডিয়ান ভিতরে ঢুকে পড়েছে। লাফিয়ে পাথর টপকে বলিষ্ঠ একজন অ্যাপাচি পিছন থেকে ডিলানের দিকে ছুটে যাচ্ছে। ওর হাতে খোলা ছুরি। ড্যান
আতঙ্কিত অবস্থায় কি করবে ভেবে না পেয়ে খালি রাইফেলটাই ইন্ডিয়ানটার পা লক্ষ্য করে ছুঁড়ে মারল। হোঁচট খেয়ে লোকটা হাঁটুর উপর পড়ল। দুটো ছেলেই একসাথে ওর উপর ঝাঁপিয়ে পড়ল। রড একটা পাথর দিয়ে আঘাত করলো ওকে। ওদের ছুঁড়ে ফেলে দিয়ে উঠে দাঁড়ালো লোকটা। আবার ঝাঁপিয়ে পড়ে ওর পা ধরে ফেললো ছেলেরা। ছুরিটা ড্যানের পিঠে গেঁথে দেওয়ার জন্য ঝুঁকলো অ্যাপাচি। পিছনে ধস্তাধস্তির শব্দ শুনে ঘুরেই রাইফেলের ট্রিগার টিপে দিল ডিলান। রাইফেলের ভালি গুলিটা সরাসরি লোকটার বুকে লাগলো। উল্টে পড়ে গেল সে। আবার ওকে গুলি করলো ডিলান। তারপর লাফিয়ে আগে বেড়ে রাইফেল দিয়ে বাড়ি কষালো। ইন্ডিয়ান অ্যাপাচিটাকে এক হাতেই ঠেকাতে চেষ্টা করছিল আহত মাইনার। ডিলানের রাইফেলের বাট ইন্ডিয়ান লোকটার খুলি গুড়িয়ে দিল। প্রাণ হারিয়ে ওখানেই নেতিয়ে পড়ল সে। ইন্ডিয়ান দুজনের দেহ পাথরের ওপাশে ছুঁড়ে ফেলে দেওয়া হলো। তৃতীয় ইন্ডিয়ানটা দাঁড়িয়ে আছে পাথরে পিঠ ঠেকিয়ে। জ্যাকের রাইফেলের নল ওর পেটে চেপে বসে আছে। ধরে রাখো জ্যাক, ডিলান বলল। ছাড়া পেলেই অন্য সবাইকে সাবধান করে দেবে। আমাদের লোকজন এখনো গিরিপথের ওপাশে পৌঁছানোর সময় পায়নি। আমাদের এত রাইফেল আর গোলা বারুদের খবর পেলে ওরা বুঝে ফেলবে এটা একটা ফাঁদ। চট করে ব্যাপারটা বুঝে নিল জুড। এখন এই আক্রমণের সংকেত পাঠানো দরকার। আর ওর ব্যাপারে অ্যাপাচি লোকটার দিকে ইঙ্গিত করে ছুরি বের করলো সে। এখনই শেষ করে ফেলছি। হঠাৎ লাফ দিল লোকটা। পাথরের মাথায় চড়েই ঝাঁপিয়ে ওপাশে নেমে পড়ল। আকাশের দিকে রাইফেল তুলে একটা গুলি করলো ডিলান। চালাকিটা কাজে লাগলে হয়, বলল জুড। একটু পরেই অনেকগুলো ঘোড়ার খুরের আওয়াজ শোনা গেল। প্রাণ নিয়ে ধুলো উড়িয়ে ছুটে পালাচ্ছে অ্যাপাচিরা। কৌশলটা কাজে দিয়েছে। এসো উঠে দাঁড়ালো ডিলান। সময় থাকতে ভালোই সরে পড়া যাক। আর একটু মজা করা যাক, প্রস্তাব দিল টেরি। আগুন জেলে কিছু ধোঁয়া তৈরি করলে আমরা সংকেত পাঠাচ্ছি মনে করে আরো দ্রুত ছুটে পালাবে ওরা। পাথরের ভিতর থেকে হোমার নেমে এলো। গুলিতে পাঁজরের হাড়ে ঘষা লেগেছে ওর। এছাড়া আর কোনো চোট লাগেনি। তাছাড়া ঘোড়াগুলো তৈরি করে ফেলল সে। তাড়াতাড়ি ঘোড়াগুলো তৈরি করে ফেলল সে। 3টে ঘোড়ায় 2জন করে উঠতে হলো। রওনা হয়ে গেল ওরা। ওই যাত্রার কথা ভুলবে না ড্যান। র্যানস্টোন পুরো 50 মাইল। পথে কয়েকবার ঘোড়াকে বিশ্রাম দিতে অনেকটা পথ হাঁটতে হয়েছিল ওর। এরপর ওখান থেকে সিলভার সিটি। ওখানে এক মহিলার বাসায় ঘর ভাড়া নিল ওরা। রডও ওদের সাথে একই বাসায় উঠেছে তার মায়ের সাথে। বাড়িওয়ালির ছেলে ভিকের সাথে প্রায় ঘোড়ায় চড়ে শহরের বাইরে পাহাড়ের ভিতর ওরা বেড়াতে যায়। তোমরা কি এই শহরেই থাকবে? প্রশ্ন করল ভিক। না, জবাব দিল রড। মা ল্যাস ভেগাসে তার বোনের কাছে যাচ্ছে। খালা ওখানেই থাকে। বাবা মারা যাওয়ার পর থেকে কেবল চলার উপরই আছি। খোদার কাছে দোয়া চাও যেন তোমার মা আবার বিয়ে না করে, বলল ভিক। আমার মা করেছে। লোকটা একটা মাতাল। আমাকে ধরতে পারলেই পেটায়।
তবে আজকাল আর সহজে ধরতে পারে না। আমরা এল পেসো যাচ্ছি, বলল ড্যান। সম্ভবত সেখান থেকে নিউ অরলিন্স যাব। চক্কর দিয়ে শহরের অন্য মাথা দিয়ে ভিতরে ঢুকলো ওরা। ইন্ডিয়ানদের কথা আলাপ হচ্ছে। সত্যিকারের বুনো ইন্ডিয়ান আমি কখনো দেখিনি, বলল ভিক। ক্যানসাসে কিছু আছে, শুনেছি কিছুদিন আগেও ওরা বুনোই ছিল, কিন্তু কলোরাডোর ওরা একেবারে শান্ত হয়ে গেছে। বোর্ডিং হাউসে পৌঁছে ড্যান জানলো আগামীকালই ওরা আবার রওনা হচ্ছে। এক সপ্তাহ এল পেসোতে, 3 দিন সান অ্যান্টনিও, তারপর স্টিমারে চড়ে ইন্ডিয়ানোলা, টেক্সাস হয়ে নিউ অরলিন্স। ডিলানের তাসের ভাগ্য ভালোই যাচ্ছে। এর মধ্যেই $3000 জিতেছে সে। ওখান থেকে মোবাইল, সাভানা, চার্লস্টন, ফিলাডেলফিয়া আর নিউ ইয়র্ক। এরপর 1 বছর ওরা ইউরোপে কাটালো। লম্বা আর শক্তিশালী হয়ে বেড়ে উঠছে ড্যান। ফ্রেঞ্চ শিখল সে, কিছু কিছু জার্মান আর ইটালিয়ানও বলতে শিখল। তাদের ঘুরে বেড়ানোর সময়ে প্রত্যেক শহরেই ডিলান রোজগার করেছে জুয়া খেলে। তবু অনেক সময় দেখা গেছে একটানা অনেক দিন সে হয়তো তাস ছুঁয়েও দেখেনি বা কোনো জুয়ার আসরের কাছেও যায়নি। অবসর সময়ে সে নিজের শরীর ঠিক রাখবার জন্য বক্সিং, কুস্তি, ফেন্সিং, ঘোড়ায় চড়া এইসবে বা শুটিং গ্যালারিতে গিয়ে পিস্তল, রাইফেল ছুঁড়ে সময় কাটায়। কিন্তু ইদানিং যেন একটা পরিবর্তন এসেছে ডিলানের ভিতর। ইন্সব্রাক শহরে আছে ওরা। এক রাতে মাঝরাতের পর জুয়া খেলে ঘরে ফিরল সে। পকেট থেকে এক গাদা টাকা বের করে টেবিলের উপর ছুঁড়ে রাখল। এটা ওর মন মেজাজ খারাপ থাকবার চিহ্ন। ড্যানের দিকে চাইল সে। তোমার ঘুমিয়ে পড়া উচিত ছিল, এখনো ছোট তুমি। এত রাত পর্যন্ত জেগে থাকা ঠিক না। ঘুম পায়নি। বইটার দিকে আর চোখে চাইল ডিলান। ফাউস্ট, ওটা কোথা থেকে জোগাড় করলে? আজ দুপুরে যে মহিলার সাথে আলাপ করছিলে সেই পড়তে দিয়েছে। তার সাথে কথা হয়েছে? হ্যাঁ স্যার। তোমার কথা জিজ্ঞেস করছিল। আমি তোমার ছেলে কিনা জানতে চেয়েছিল। এক মুহূর্ত চুপ করে থাকলো ডিলান, তারপর আপন মনে বিড়বিড় করে উচ্চারণ করলো, হুঁ, তাহলে আমার কথা বিশ্বাস করেনি। করবেই বা কেন? আমি যে একজন জুয়ারি। ওর গলার স্বরে হতাশা আর নিজের প্রতি বিরক্তি প্রকাশ পেল। অবাক চোখে ডিলানকে লক্ষ্য করছে ড্যান। ওকে এমন অবস্থায় আগে কোনো দিন দেখেনি সে। বইটার দিকে ইঙ্গিত করলো ডিলান। ওটা শেষ করে বায়রনের ম্যানফ্রেড পড়ো। একমাত্র ওর মধ্যেই সত্যিকারের পৌরুষ আছে। অন্যেরা সব দুর্বল চরিত্র। নিজের সাহায্যে আসবে এমন কিছুই শেখেনি। ওর কথার মানে কিছুই বুঝল না ড্যান। তোমার সাহায্যে আসবে এমন কি শিখেছ? প্রশ্ন করল ছেলেটা। কঠিন চোখে ওর দিকে একবার চেয়ে শব্দ করে হেসে উঠল ডিলান। হ্যাঁ, অত্যন্ত চমৎকার প্রশ্ন। অনেক কিছুই শিখেছি, কিন্তু কিছু কিছু এমন পরিস্থিতি আসে যখন একটা মানুষের সারা জীবনের শিক্ষা তার কোনো কাজেই আসে না। বোকার মতো অজানা এলাকায় পা বাড়িয়েছি ড্যান। অক্ষত অবস্থায় ফেরাই খুব কঠিন হবে। তাহলে এখন কি করবে? এর শেষ দেখতেই হবে। খেলার জন্যে তৈরি হয়েছি, এখন পিছিয়ে যাওয়া চলবে না।
যদি হেরে যাও তখন কি হবে? ডিলানের মুখটা চোখ ধাঁধানো বিখ্যাত আইরিশ হাসির আলোয় ভরে উঠল। তাই যদি হয় তবে ভাগ্যদেবীর অনুগ্রহ আর দুটো দ্রুতগামী ঘোড়া দরকার হবে। ড্যানের বয়স এখনো 10 হয়নি, কিন্তু ভয়ানক কঠিন এক শিক্ষকের কাছে শিক্ষা হয়েছে ওর। পরদিন সকালে ডিলানকে আস্তবল থেকে ঘোড়া ভাড়া করে বনের দিকে যেতে দেখে আস্তবলের দিকে এগিয়ে গেল ড্যান। মালিক ইটালিয়ান, অনেক ভালো ঘোড়া আছে ওখানে, কিন্তু তার মধ্যে ছাই রঙের ঘোড়া দুটোই ড্যানের সবচেয়ে বেশি পছন্দ। আঙ্কেলকে যদি রাজি করাতে পারি এই ঘোড়া দুটো আমার কাছে বেচবে? মালিককে দেখতে পেয়ে প্রশ্ন করল ড্যান। ওগুলো বিক্রির জন্যেই রেখেছি, আলাপি সুরে জবাব দিল সে। ঠিক দাম পেলে যে কোনো ঘোড়াই বিক্রি করতে পারি। তারপর একটু চুপ থেকে আবার বলল, তোমার চাচার একটু সতর্ক থাকা দরকার। একজন ভয়ঙ্কর লোক তার শত্রু হয়ে দাঁড়াচ্ছে। তুমি কি আমাদের বন্ধু? কাজ ঝাঁকালো লোকটা। তোমার আঙ্কেলকে ভালো লাগে, সে একজন সত্যিকার পুরুষ। ঠিক আছে, তাহলে ঘোড়া দুটো আমি কিনলাম, কিন্তু কথাটা আর কাউকে জানিও না। অবাক হয়ে ড্যানের দিকে চাইল মালিক। তুমি তো ছেলে মানুষ, কাউকে না জানিয়ে ঘোড়া কিনবে কিভাবে? ডিলানের সাথে বহু জায়গা ঘুরেছি, আমাকে নিজে থেকে অনেক কিছুই করতে দেয় সে, এতে অমত হবে না তার। হ্যাঁ, তোমাকে অনেকখানি স্বাধীনতা সে দেয়, লক্ষ্য করেছি। হাত দিয়ে নিজের চোয়াল ঘষল সে। টাকা আছে? বেশ, অনেক টাকার ব্যাপার, কিন্তু হ্যাঁ, টাকা ঠিকই দিতে পারবো। দরদস্তর করে দাম ঠিক করলো ড্যান। বুঝতে পারছে তার একটু বেশি দাম দিয়েই কিনতে হচ্ছে ওগুলো, কিন্তু ডিলান তাকে শিখিয়েছে জিনিসের দাম নির্ভর করে ক্রেতার চাহিদার উপর। ঘোড়া নিয়ে কোথায় রাখবে? প্রশ্ন করলো মালিক। আগামীকাল একসময় ঘোড়া দুটোই জিন চড়িয়ে চুপি চুপি সেই খালি খামার বাড়িতে নিয়ে যেও তুমি। আবার এক দফা দর কষাকষি চলল, কিন্তু ড্যান এতদিন বড়দের সাথে চলাফেরা করে এসব ব্যাপারে অভ্যস্ত। অল্প কথাতেই সব মিটিয়ে ফেলল। খালি খামার বাড়িটায় কেউ থাকে না। ড্যান জানে ওখানেই ওই ইটালিয়ান আস্তবল মালিক তার প্রেমিকার সাথে দেখা করে। কয়েকবার ওর সাথেই এখানে এসেছে সে। দুজনে মিলে উপত্যকার সুন্দর দৃশ্য দেখতে দেখতে গল্প করেছে। ওর প্রেয়সী এসে পৌঁছলে ড্যান নিজেই উঠে গিয়ে ওদের একা থাকবার সুযোগ করে দিয়েছে। ওই খামার বাড়ির ছায়ায় বসে গল্প করতে করতে ড্যান একদিন বলছিল, তার ধারণা ওই উঁচু পাহাড়ের সারি অতিক্রম করে কারো পক্ষে ইটালি বা সুইজারল্যান্ডে পৌঁছানো অসম্ভব। কিন্তু সাথে সাথেই তাকে শুধরে দিল তার নতুন বন্ধু। চোরাচালানিরা ওই পথেই ব্যবসা চালায়, জানালো সে। ওই পাহাড়গুলোর ভিতর দিয়ে ওদিকে যাবার গুপ্তপথ ওদের জানা আছে। সে আরও বলল, কিন্তু চোরাচালানিকে আমি চিনি। আমিও ওই পথ দু একবার ব্যবহার করেছি। কিছুক্ষণ চুপ করে থেকে ড্যান প্রশ্ন করল, আঙ্কেলের বিপদ হতে পারে কেন বলছিলে? কাজ ঝাঁকালো লুইজি। সহজ সরল ব্যাপার। তোমার চাচা যে মেয়েকে ভালোবেসেছে, আমার ধারণা সেও তার প্রেমে হাবুডুবু খাচ্ছে। স্বাভাবিক, ডিলান শক্ত সমর্থ সুপুরুষ, কিন্তু মেয়েটার রাশিয়ার এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। স্থানীয় সবাই জানে তার সাথে এখানকার
পুরনো বনেদি পরিবারের একজন বিশিষ্ট লোকের বিয়ে হবে। মেয়েটার খালাতো ভাই প্রিন্স রেশেভস্কি সব ব্যবস্থা করেছে। সব ঠিক। তোমার আঙ্কেল এসেই বাদ সাধল। ঘোড়ায় চড়ে বেড়াতে বেরোয় ভেরনিকা। নিরিবিলিতে দুজনের দেখা। এখানকার সুন্দর দৃশ্য দেখে মন্তব্য করে ডিলান। মেয়েটা উত্তর দেয়, এইভাবেই শুরু। আমি জানি, কারণ ঘোড়ায় চড়ে বেড়ানোর সময় ভেরনিকার সাথে ছিলাম। তার নিরাপত্তার দায়িত্ব ছিল আমার উপর। এগিয়ে গেলাম আমরা। মহিলা ডিলান সম্পর্কে প্রশ্ন করে অনেক কথাই জেনে নিল। আবার দেখা হলো ওদের। দৈবাত মনে হয় না। এবার ওরা পাহাড় নিয়ে আলাপ করলো। ইউরাল, রকি, অ্যালোন্স, আলপাস। সুন্দর কথা বলতে পারে ডিলান। এরপর ওদের ঘন ঘন দেখা হতে থাকলো। নিন্দুকের কাছ থেকে প্রিন্সের কাছে পৌঁছলো এই খবর। রেগে টং হয়ে গেল সে। ওর ইচ্ছা তার বোন তার নির্বাচিত মানুষকেই বিয়ে করবে। মেয়েটাকে এই ব্যাপারে সাবধানও করা হয়েছে। কি বলেছে শুনিনি, কিন্তু পরে চেহারা দেখে আন্দাজ করতে পেরেছি। কিন্তু আবারও ওদের দেখা হয়েছে। এরপর তোমার চাচাকে সাবধান করা হয়েছে। ডিলানকে হুমকি দিয়েছে। ড্যানের মতো ভালো করে ওরা চেনেনি তাকে। ওর শান্ত ঠান্ডা চেহারার আড়ালে যে একটা সচেতন, আত্মমর্যাদাশীল ভয়ঙ্কর সত্তা বিরাজ করছে তা টের পায়নি ওরা। জানে না তিনজন বিখ্যাত বন্দুকবাজ ওর সাথে লাগতে এসে প্রাণ হারিয়েছে। অন্ধকার ঘরেও ছুরিযুদ্ধে ওর কাছে কাবু হয়েছে তার প্রতিপক্ষ। সিউ আর অ্যাপাচিদের বিরুদ্ধে কীরকম দুর্দান্তভাবে লড়েছে ডিলান। ড্যানের কেমন যেন ভয় ভয় করে উঠল। ডিলানের জন্য তার ভয় হচ্ছে। ভয় হচ্ছে ওকে যারা চেনে না তাদের জন্য। 5 সকাল হতেই পায়ে হেঁটে ঘোড়াগুলো ঠিক আছে কিনা দেখতে গিয়েছিল ড্যান। ফিরে এসে ক্যাফের দিকে এগোলো। ডিলানের সাথে তার আজ সকালে ওখানে দেখা করবার কথা। 12 শতকে প্রতিষ্ঠিত এই পুরনো শহরটাকে ড্যানের বেশ ভালো লাগে। ইন নদীর পাড়ে দাঁড়িয়ে নদীর দ্রুত ধেয়ে চলা পানি দেখতে অপূর্ব লাগে। শহরের ধারেই আকাশচুম্বী পাহাড়গুলোকেও ভালো লাগে ওর। পুরনো দিনের বাড়িগুলো দেখতে ছবির মতো। ওর মনে হয় সারাটা জীবন এখানে কাটিয়ে দিতে পারলেই যেন ভালো হতো। কিন্তু সে জানে কোথাও বেশি দিন থাকা ওদের ভাগ্যে লেখা নেই। ইন্সব্রাক শহরে ডিলান বিশেষ জুয়া খেলেনি। কেবল ভেরনিকার চিন্তাতেই মগ্ন ছিল। মেয়েটাকে ড্যানেরও ভালো লেগেছে। ভেরনিকার সাথে তার দুবার দেখা হয়েছে। দুবারই অনেকক্ষণ ধরে কথা হয়েছে। প্রথমবার দেখা হয়েছিল ম্যান্ডিং এ। ড্যানকে পেস্ট্রি খাইয়েছিল সে। ডিলানের সাথে তখন মাত্র পরিচয় হয়েছে তার। মেয়েটা ডিলান সম্পর্কে ড্যানকে অনেক প্রশ্ন করেছিল, তবে ওর কাছে সেটা নতুন কিছু নয়। সব মেয়েই ডিলান সম্পর্কে খুব কৌতূহলী। ডিলান যে জুয়ারি একথা বলেনি ড্যান। বলেছিল মাইনিংয়ে কাজ করে সে। অবশ্য কথাটা একেবারে মিথ্যা নয়। নেভাডায় মাইন করবে বলে একটা জায়গা কিনেছিল সে। তাছাড়া কয়েকটা মাইনে তার কিছু শেয়ার আছে। মারিয়া থিরেসিয়েন
স্ট্রাস স্ট্রাস রাস্তা দিয়ে এগিয়ে সরু হেরজগ ফ্রেডরিক স্টাসে ঢুকলো ড্যান। আর একটু এগিয়ে গেলেই পড়বে সেই ছোট্ট ক্যাফে। ডিলান তাকে বলেছে বিখ্যাত গ্রেটে নাকি এখানে মাঝে মাঝে সুরাপান করতে আসতেন। ভিতরে ঢুকে ড্যান রাস্তার উপর নজর রাখা যায় এমন একটা টেবিল বেছে নিল। একটা লোক দ্রুত পায়ে হেঁটে ক্যাফের কাছে পৌঁছে হঠাৎ অলসভাবে হাঁটতে শুরু করলো। কৌতূহলী হলো ড্যান। গত 5 বছর সে ডিলানের কাছে বারবার শিখেছে অস্বাভাবিক কিছু ঘটলেই সেটা খেয়াল করতে হবে, বুঝতে হবে। লোকটা পাছে দেরি হয়ে যায় এমনভাবে হাঁটছিল, কিন্তু ক্যাফের কাছে পৌঁছেই তার সব তাড়া যেন শেষ হয়ে গেল। ক্যাফেটা মাত্র খুলেছে, এত সকালে রাস্তায় এখনো লোকজন বেরোয়নি। বাইরের লোকটার দিকে কোনো নজর না দিয়ে একটা লোক ক্যাফেতে ঢুকে ড্যানের দিকে মুখ করে আর একটা টেবিলে বসলো। 2 মিনিট আরো 2জন লোক রাস্তা দিয়ে হেঁটে এসে ক্যাফের সামনে দাঁড়িয়ে আলাপ করতে শুরু করলো। পরপর কয়েকদিন ড্যানরা এই রেস্তোরাঁতেই নাস্তা খেয়েছে, কিন্তু এই সব লোককে আগে কোনো দিন এখানে দেখেনি। হঠাৎ ভয় পেল ও। লুইজিওকে যা বলেছিল কথাগুলো মনে পড়ল তার। যাবার জন্য উঠে দাঁড়ালো সে, কিন্তু তার মুখোমুখি বসা লোকটা হাত তুলে নিষেধ করলো। যেখানে আছো ওখানেই বসে থাকো খোকা, তোমাকে আঘাত করা হবে না। যাচ্ছি, কারণ তোমরা চোট পাও এ আমি চাই না, উত্তর দিল ড্যান। লোকটা ওর কথায় মজা পাচ্ছে। আমরা চোট পাবো, হাসল সে। তারপরে আবার বলল, তোমার চোখের সামনে ঘটনাটা ঘটবে বলে খারাপ লাগছে, কিন্তু তোমার চাচাকে একটা শিক্ষা দেওয়া দরকার হয়ে পড়েছে। অবশ্য তোমার এতে ক্ষতি হবে না, হয়তো তুমিও এ থেকে কিছু শিখতে পারবে। অনেক রকম শিক্ষাই আঙ্কেলের আছে, তোমাদের কাছে তার শেখার কিছু নেই। কিন্তু মূল শিক্ষাটাই হয়নি। ওই যে এসে গেছে। রাস্তা দিয়ে হেঁটে এগিয়ে আসছে ডিলান। তার সহজাত স্বচ্ছন্দ সাবলীল ভঙ্গিতেই হাঁটছে। ক্যাফেতে ঢুকবার আগে চিৎকার করে সাবধান করতে যাচ্ছিল ড্যান, কিন্তু একটা কঠিন রুক্ষ হাত ওর মুখ চেপে ধরল। ডিলান ভিতরে ঢুকবার সাথে সাথেই ক্যাফের সামনে আলাপরত লোক দুটো এগিয়ে এসে পিছন থেকে ওর হাত চেপে ধরল। কোনো রকম ধস্তাধস্তি করল না ডিলান। টেবিলে বসা লোকটার দিকে চেয়ে বলল, প্রিন্স কোথায়? আমি জানি এই আনন্দ সে কিছুতেই মিস করবে না। ডিলানের এমন শান্ত প্রতিক্রিয়া দেখে ওরা হতবাক হয়ে গেছে, তবে ড্যান মোটেও অবাক হয়নি। ঠিক এই রকম না হলেও ডিলানকে এ ধরনের বহু পরিস্থিতি সামলাতে দেখেছে সে। এতক্ষণ ক্যাফেতে নতুন কোনো লোক ঢোকেনি, বাইরের রাস্তাটাও ফাঁকা। হঠাৎ দরজার সামনে একটা ঘোড়ার গাড়ি হাজির হলো। চালক সেই প্রথম লোকটা। গাড়ির ভিতরে 4 জন লোক বসা। একজনের হাতে রয়েছে একটা পিস্তল। ওদের 2 জনকে গাড়ির ভিতরে তুলে দিয়ে টেবিলে বসা লোকটা ছাদে চালকের পাশে উঠে বসল। অন্য 2 জন উঠল গাড়ির পিছনে। ডিলানের পাশে আড়ষ্ট হয়ে বসে আছে ড্যান। ভয় প্রকাশ না করবার যথাসাধ্য চেষ্টা করছে। ঠিকই ভয় করছে তার, কিন্তু কেন যেন এই লোকগুলোকে ভয় পাচ্ছে না।
বোঝাই যাচ্ছে ওরা ভাড়াটে লোক। এই কাজে এতই কাঁচা, ডিলানকে তল্লাশি করে দেখতেও ভুলে গেছে। টের পায়নি কার সাথে সংঘর্ষে এসেছে ওরা। আর জানবেই বা কি করে। দেখতে ডিলানকে মনে হয় সুদর্শন পরিপাটি করে সাজা একজন শান্ত গোবেচারা। জানালা দিয়ে বাইরে চাইল ড্যান। পরিত্যক্ত খামার বাড়িটা এখান থেকে মাত্র আধ মাইল। ওদের জন্য দুটো ঘোড়া তৈরি আছে ওখানে। একটা বাগানের সামনে হঠাৎ থেমে দাঁড়ালো গাড়ি। দুটো জিন চাপানো ঘোড়া বাঁধা রয়েছে বাগানে। চট করে ড্যানের দিকে একবার চাইল ডিলান। এর অর্থ বুঝে নিল ড্যান। ওই ঘোড়া দুটোর একটা ভেরনিকার। সে কি আছে এখানে? গাছের ভিতর দিয়ে হেঁটে এগিয়ে গেল ওরা। প্রায় 1 একর জমির উপর বাগান। একটু ফাঁকা জায়গার ওপাশে একজন লম্বা গড়ন যুবকের পাশে দাঁড়িয়ে আছে ভেরনিকা। ঘোড়া চড়বার পোশাকে ভারী সুন্দর দেখাচ্ছে ওকে, কিন্তু ওর চোখ দুটো একটু বিস্ফারিত ভীত। যুবকের পরনে সুন্দর একটা পশমি কলারওয়ালা কোট। কোটটা খুলে পাথরের উপর রাখল সে। কথা বলে উঠল ভেরনিকা। রেশে ভস্কি, না, বাধা দিও না বোন। এই আমেরিকান লোকটাকে আমি কিছু শিক্ষা দিতে চাই। এতে তোমারও উপকার হবে। রেশে ভস্কি। ওর কোটটা খুলে ফেল। ডিলানের রক্ষী দুজনকে আদেশ দিল পিঞ্চ। ওরা ডিলানের কোটটা খুলে নিল। কোনো রকম আপত্তি করল না সে। ওর পাতলা শার্টটা বাতাসে উড়ছে। মিটে মিটে হাসছে ডিলান। সবার অগোচরে একটু একটু করে ডিলানের কাছে সরে এসেছে ড্যান। শোন চাষা, তোকে এখন চাবুক পেটা করা হবে। এই ধরনের মার তোর মতো লোকের জন্যেই আমরা তুলে রাখি। ব্যাপারটা খুবই অবিশ্বাস্য আর হাস্যকর, বলল ডিলান। এখনো দোষ স্বীকার করে এসব পাগলামি থামালে সেটা আমি মেনে নেব। আমার দোষ? রাগে প্রিন্সের মুখটা বিকৃত হলো। তোমার কথা সবই শুনেছি প্রিন্স রেশে ভস্কি। জুয়ার দেনায় ডুবে আছো তুমি, তাই বোনকে এক ধনী লোকের সাথে বিয়ে দিতে চাচ্ছ, যেন সে তোমার দেনা শোধ করে। সবাই সরে দাঁড়াও, সাঙ্গপাঙ্গদের আদেশ করল প্রিন্স। আর চাবুকটা দাও। চাবুক দেখতে বেশ লম্বা, অনেকটা আমেরিকান ষাঁড়ের চাবুকের মতো। কাজটা আমাকেই করতে দিন স্যার। গুন্ডার মতো চেহারার একটা লোক এগিয়ে এলো। আর চোখে চেয়ে লোকটাকে ভবিষ্যতের জন্য চিনে রাখল ডিলান। এই ধরনের কাজে আমার বেশ ভালো হাত আছে। কখনোই না, প্রস্তাবটা এক কথায় নাকচ করে দিল প্রিন্স। আমি নিজে উপভোগ করতে চাই এটা। চাবুকটা পেঁচিয়ে নিল সে। শেষ মাথাটা একটু বেশি যত্ন করে আঙুল বুলিয়ে আদর করে পেঁচালো। প্রথম জীবনে সান্তা ফে ট্রেইলে ডিলান একসময়ে ড্রাইভারের কাজ করেছে। ঠিক ওই রকমই একটা চাবুক তাকে ব্যবহার করতে হয়েছে। চামড়া না ছুঁড়ে ষাঁড়ের পিঠে বসা একটা মাছিকে আঘাত করতে পারে এমন দক্ষ লোকের বিরুদ্ধে ভয়ানক কয়েকটা চাবুকের মারপিটে লড়েছে। সব রকম কায়দায় সে ভালো করে জানে। রেশে ভস্কি চাবুক চালাতেই এক পা এগিয়ে এসে হাত তুলে চাবুক ঠেকালো সে। চাবুকের মাথাটা ওর হাতে পেঁচিয়ে গেল। সাথে সাথে হাত নামিয়ে চাবুক ধরে একটা
একটা হ্যাঁচকা টান দিল ডিলান। টাল সামলাতে না পেরে হাঁটু মুড়ে ঘাসের উপর পড়ল প্রিন্স। চাবুকটা ওর হাত থেকে উড়ে চলে গেল। একটা লোক লাফিয়ে ডিলানের দিকে এগোচ্ছে দেখে ওকে ল্যাং মারল ড্যান। চাবুকটা ঘুরিয়ে নিয়ে প্রচণ্ডভাবে রেসেভস্কির উপর চালালো ডিলান। আগাটা পিস্তলের গুলির মতো আওয়াজ তুলে পড়ল রাশিয়ান যুবকের কাঁধে। শার্ট ছিঁড়ে রক্ত বেরিয়ে এলো। চিৎকার করে উঠল রেসেভস্কি। নর্তকের মতো হালকা দ্রুত পায়ে নেচে বেড়াচ্ছে ডিলান। দ্বিতীয় বাড়িটা পড়ল যে লোকটা ওকে চাবুক মারতে চেয়েছিল তার উপর। পরপর কয়েকটা আঘাতে লোকটার পেট আর গাল কেটে দরদর করে রক্ত বেরিয়ে এলো। ঘটনা এতই দ্রুত ঘটে গেল যে অন্যরা সব ভুলে হা করে দাঁড়িয়ে রইল। আসল লড়িয়ে লোক ওরা নয়, গায়ে শক্তি আছে বলেই ভাড়া করা হয়েছিল। দুরন্ত পায়ে নেচে চলেছে ডিলান। হাতের চাবুকটা অবিরাম সাপের মতো এঁকে বেঁকে ছোবল মেরে চলেছে। যেখানে আঘাত পড়ছে সেখান থেকেই চামড়া ফেটে রক্ত বেরিয়ে আসছে। প্রিন্সের গালের উপর পড়ল চাবুক। গাল থেকে কিছুটা মাংস ছিঁড়ে চলে এলো। এবার যন্ত্রণায় চেঁচিয়ে উঠে দুহাতে মুখ ঢাকল প্রিন্স। ক্যাফেতে যে লোকটা ড্যানের মুখ চেপে ধরেছিল হঠাৎ পকেটে হাত দিয়ে সে একটা পিস্তল বের করল। পিছিয়ে ড্যানের কাছে চলে এলো ডিলান। দাও, বলল সে। কোটের তলা থেকে ডিলানের জন্য রাখা পিস্তলটা বের করে ছুঁড়ে দিল ড্যান। চলতে চলতেই বাম হাতে কৌশলে ওটা ধরে ফেলল সে। পিস্তল উঁচু করে গুলি করবার জন্য তাক করেছে লোকটা। ছেলে খেলার মতো বাম হাতে অনায়াসে পিস্তল তুলে ট্রিগার টিপে দিল ডিলান। পায়ের আঙুলের উপর দাঁড়িয়ে উঁচু হলো লোকটা। ওর পিস্তল থেকে গুলিটা মাটিতে গাঁথল। সামনে এগিয়ে মুখ থুবড়ে ঘাসের উপর পড়ল সে। পিস্তলে আওয়াজের প্রতিধ্বনি শোনা গেল পাহাড়ের গায়ে। তারপরেই একটা নীরবতা নেমে এলো। টাকার বিনিময়ে একটা লোককে ধরে এনে চাবুক পিটা করবার মধ্যে আর ব্যাপারটা সীমাবদ্ধ থাকলো না। মৃত্যু নেমে এসেছে। প্রিন্স রেসেভস্কি হাঁটু গেড়ে বসে আছে। দরদর করে ওর গাল আর ঘাড় বেয়ে তাজা রক্ত ঝরছে। সম্পূর্ণ ভিজে গেছে ওর শার্ট। আতঙ্কিত চোখে ডিলানের দিকে চেয়ে আছে সে। না, মেরো না। অন্যান্য সবাই পিছিয়ে যেতে আরম্ভ করেছে। একটা দৌড় দেওয়ার সুযোগের অপেক্ষায় আছে ওরা। এর মাসুল তোমাকে দিতে হবে, ওদের একজন চেঁচিয়ে বলল। এই দেশ ছেড়ে আর জীবন্ত যেতে হবে না। চাবুকটা মাটিতে ফেলে দিয়ে নিজের কোটের কাছে এগিয়ে গেল ডিলান। পিস্তল হাত বদল করে কোটটা পরে নিল সে। এবার চোখ তুলে ভেরনিকার দিকে চাইল ডিলান। বিস্ময়ের ধাক্কায় একেবারে সাদা হয়ে গেছে ওর মুখ। নিজের চোখকেই সে বিশ্বাস করতে পারছে না। ঘটনাটা তোমার চোখের সামনেই ঘটল বলে দুঃখিত ভেরনিকা, বলল সে। তবে মুখ বুজে চাবুক পেটা সহ্য করব তেমন লোক নই আমি। লোকটাকে মেরে ফেলেছ, না মারলে সেই আমাকে মারত। হাতে অস্ত্র ছিল, গুলি করার মতলবে ছিল সে। আমার উপায় ছিল না। প্রিন্সের দিকে চাইল ডিলান। ও যদি আমাকে চ্যালেঞ্জ করত তাহলে ওর সাথে লড়তাম।